সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন কবি, লেখক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা বিনতে আহমেদ। বাম দিকে আছেন সাংবাদিক, আরটিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাইদুর রহমান রুবেল। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূল মন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার। এখানে শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের উপরে চাপিয়ে দেয় নিজস্ব মতবাদ, কারণে অকারণে করে বল প্রয়োগ। এভাবেই চলে দিন গড়িয়ে বছর, বছর পেরিয়ে যুগ। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা ফ্যাসিস্ট শাসকদের প্রকৃষ্ট উদাহরণ, যারা ক্ষমতা ধরে রাখতে, দীর্ঘস্থায়ী করতে চালিয়েছিলেন নিষ্ঠুরতা, রক্ত ঝরিয়েছেন শত সহস্র নাগরিকের। যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ, গবেষণাধর্মী অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব সেই সব কিছু, বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল। দর্শক, আজ 28 অক্টোবর 2025। হাসিনার ফ্যাসিবাদী শাসন আমলের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 বিমানে অচল অবস্থা, বিপর্যস্ত ফ্লাইট সূচি। 2011 বুয়েটে ছাত্রলীগের হামলায় শিবিরের 15 নেতাকর্মী আহত। 2013 হাই প্রোফাইল সফরে দিল্লি পৌঁছেছেন খালেদা জিয়া। 2015 স্বাধীনতা বিরোধীরা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। 2016 আতাইকুলায় র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত 2। 2017 ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা। 2018 চট্টগ্রাম কারাগার যেন বন্দি বাণিজ্য কেন্দ্র। 2019 ক্যাসিনো কেলেঙ্কারি, লোকমান পদে থাকায় প্রশ্নের মুখে বিসিবি। 2021 আবার ভূপাতিত টাইগাররা। 2022 জনসমর্থন হারিয়ে সরকার জনগণের উপর হামলা করছে, রিজভী। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম, এবার অতিথিদের মুখ থেকে আলোচনা শুনবো এই সব বিষয়ে। শুরুতেই যাচ্ছি সাবরিনা বিনতে আহমেদ। আমরা 2011 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম, বুয়েটে ছাত্রলীগের হামলায় শিবিরের 15 নেতাকর্মী আহত। একই অবস্থা আমরা দেখেছি ছাত্রদল কর্মীদেরকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে। ভিন্ন মতের কোনো শিক্ষার্থীদেরকে কোনো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চা তো দূরে থাক, তারা ক্লাস বা পরীক্ষাগুলোও দিতে পারেনি, অনেকেই ড্রপ আউট হয়ে গেছে। এটি কি আপনি রাজনীতির কোন সংস্কৃতি বলবেন? দেখুন, শিক্ষাঙ্গন জাতির বিবেক এবং চর্চার মূল কেন্দ্র। সেখানে দুঃখজনকভাবে আমাদের বলতে হয় যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে রাজনৈতিক অপসংস্কৃতি ঢুকে গেছে। রাজনৈতিক অপসংস্কৃতি, অপচর্চা, যেটাকেই বলে শিক্ষার্থীদের মধ্যে বিভাজন, পাওয়ার শো অফ, যেটাকে রাজনৈতিক পাওয়ার শো অফ বলে, যে সেসব সহিংসতা মূলত ছাত্রলীগের হাত ধরেই গড়ে উঠেছে। এরই আমরা দেখতে পাই সে সময় এটার একটা বিরাট উদাহরণ হচ্ছে আপনি যেটা বললেন যে বুয়েটের 15 জন ছাত্র শিবিরের উপরে হচ্ছে হামলা করা হয়েছে, তো জি, রক্তাক্ত করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা পরবর্তীতে দেখি যে আবরার, ফাহাদ, বিশ্বজিতের মতো যারা আছে, এদেরও আমি এরকম ঘটনাগুলো কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। হ্যাঁ হ্যাঁ, আসলে আপনি তো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। জি জি, আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ
বা বিশ্ববিদ্যালয়ে একটু মুক্ত জ্ঞানের চর্চা হয়। জি জি, তো মুক্ত জ্ঞান মানে মুক্ত মত, বহুমত, অবশ্যই, বহু পথ অবশ্যই। এক জায়গায় একত্রিত হবে, সেখানে ডিবেট হবে, সেখানে ন্যারেটিভসের বিতর্ক হবে, জি, জি। ইডিওলজি ফিলসফির তর্ক বিতর্ক হবে। এসবের মধ্য থেকেই তো বিশ্বমানের নাগরিক এবং রাজনীতি পরিশীলিত হবে, জি, জি, উন্নত জি। হবে, সমৃদ্ধ হবে। সেই জায়গাটি কেন বন্ধ করে দেয়া হয়েছিল? আমি বলবো যে ফ্যাসিবাদী সরকারের প্রথম প্রধান ভুল সিদ্ধান্ত ছিল যে, এটি কি কেন ভুল বললেন? ভুল বললাম কারণ না, এটি একেবারে ডিসিশন নেওয়া ছিল। ভুল সিদ্ধান্ত যেটা আমি বলবো সরকারের একদমই মানে প্রধান ভুল সিদ্ধান্ত ছিল এটা। আমি বলবো যে শিক্ষাঙ্গনে জ্ঞানভিত্তিক চর্চা ছিল না, যেখানে ধরেন যে সব কিছুই কিন্তু এককেন্দ্রিক হয়ে গেছিল, রাজনৈতিক এককেন্দ্রিকতা যেখানে আমরা পরিলক্ষিত করি। শিক্ষাঙ্গনে যদি একটা বুদ্ধিভিত্তিক চর্চা, যেমন ধরেন যে গান, আবৃত্তি, শিল্পকলা, এরকম বিভিন্ন যেই সব বুদ্ধিভিত্তিক চর্চাগুলো আছে বা কো-কারিকুলামস, জি 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 কো কারিকুলামসগুলো আছে, সেগুলো যদি আমরা একই ধারে একইভাবে মানে ওই দল মত নির্বিশেষে ভুলে, সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে যদি আমরা চর্চা করতে পারতাম বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ছাত্রী শিক্ষকদের মধ্যে, তাহলে হয়তো এরকম পরিস্থিতিতে আজকে আমাদের আসতে হতো না। যেমন ধরেন যে শিক্ষকদের মধ্যে ইউনিভার্সিটিতে যদি এমন একটা কোড অফ কন্ডাক্ট থাকতো, যেমন হচ্ছে যেখানে কোনো অস্ত্রবাজি থাকবে না, যেখানে কোনো ধরনের সহিংসতা থাকবে না, এরকম যদি একটা কোড অফ কন্ডাক্ট থাকতো, তাহলে কিন্তু শিক্ষাঙ্গনের ভিতরে এরকম রাজনীতি করুণ পরিণতি হতো না। হ্যাঁ সাবরিনা, এখানে বিষয়টি হচ্ছে শিক্ষার্থী বা রাজনীতিক সেটি পরের আলোচনা। যদি বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত জ্ঞানের চর্চার মাধ্যমে বিশ্বমানের নাগরিক হয়ে ওঠে, সেই বিশ্বমানের নাগরিকরা যদি রাজনীতিতে অংশ নেয়, তাহলে রাজনীতিরও তো একটা গুণগত পরিবর্তন আসে। তার মানে কি ওই সরকারের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন বা উন্নত বিশ্বের সাথে তাল মেলা, বাংলাদেশকে বা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে যে বিশ্বমানের যে রাজনীতি তার সমসাময়িক বা সমান সমান পর্যায়ে পৌঁছানোর এই মানসিকতা তাদের ছিল না, বা এই চিন্তা কি তাদের ছিল না? তারা এই রাষ্ট্রকেই পিছিয়ে দিতে চেয়েছিলেন। রাষ্ট্রকে তো তারা পিছিয়ে দিয়েছেই বহুগুণে। তারা চাচ্ছিল যে শুধু তাদের যেসব মানুষগুলো আছে, তারা ওই বলেছি যে এককেন্দ্রিকতা, তাদের মানুষগুলোকে তারা শুধু চেয়েছে যে আমরা আমাদেরকে বিশ্ব দরবারে পৌঁছে দিই। ভিন্নমতকে অবদমিত করে দিয়ে বা বিলুপ্ত করে দিয়ে আপনি কি আপনার মতামতকে বিশ্বমানের করতে পারবেন? কখনোই না। বিশ্বমানের তো আসলে তারা তো কোনো ফ্যাসিস্ট সরকার তো কোনো ধরনের প্রতিপক্ষ রাখতেই চায়নি, রাখেইনি, এজন্যই তো তারা ফ্যাসিস্ট। এবং যেখানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হচ্ছে যে তারা রাজনৈতিক নিয়োগ করেছে হচ্ছে প্রতি বছরে বহু। রাজনৈতিকভাবে দেখা গেছে জ্ঞান থাকা, মেধা থাকা সত্ত্বেও অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেনি। প্রশাসনিক ক্ষেত্রে মানে দলীয়করণ করা হয়েছে, যার ফলে হচ্ছে তারা কোনোভাবেই রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যেতে পারেনি, বরং অনেক গুণ পিছিয়ে গেছে। আমরা জানি সহিংসতার বিকল্প শক্তি হচ্ছে সংস্কৃতি। তো সংস্কৃতি যদি প্রতিটি ক্যাম্পাসে চর্চা করা হয়, নাট্য চর্চা হতে পারে, জ্ঞান চর্চা হতে পারে, সাহিত্য চর্চা হতে পারে, এইসব জ্ঞানের মাধ্যমে ধরেন যে চারুকলা ইত্যাদি সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের অবকাঠামূলক উন্নয়ন হতে পারে। কিন্তু যেই উন্নয়নটা হয়েছে সেটা হয়েছে ওই ফ্যাসিস্টরাই ফ্যাসিস্টদের মধ্যেই রেখে দিয়েছে। অন্যান্য যে দল আছে, দল মত নির্বিশেষে তারা নাগরিকদেরকে বহুভাবে বিভক্ত করেছে। বিভক্তিকরণ বলেন, তারপরে রাজনৈতিক অসহিষ্ণুতা বলেন, সব রকমই মানে এক ধরনের স্ট্র্যাটিফিকেশন করেছে তারা। মানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যেটা আছে স্তরে স্তরে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তারা এরকম করে ফেলেছে প্রতিটি স্তরে। মানে কোনো ধরনের শিক্ষাঙ্গনে কোনো ধরনের ভালো পরিবেশ তো ছিলই না, বরং হচ্ছে প্রশাসনিক দুর্নীতি ছিল। এরপরে হচ্ছে যারা হচ্ছে ছাত্র রাজনীতি করতো, ফ্যাসিস্টদের, আওয়ামী লীগের, ছাত্রলীগের ছাত্রদের দেখেছি যে তারা কাউকে কোনো মানে সুযোগই দিত না। মাইদুর রহমান রুবেল, আপনার কাছে এই বিষয়ে জানতে চাই, আপনি কিভাবে এই প্রেক্ষাপটকে মূল্যায়ন করবেন? মুক্ত চিন্তা এবং মুক্ত সংস্কৃতির মাধ্যমে তর্ক বিতর্ক এবং যুক্তিতর্কের মাধ্যমে বিশ্বমানের নাগরিক তৈরি করা ছিল বিশ্ববিদ্যালয়ের কাজ। সেই কাজটি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং তাদের এক পেশে মনোভাব বা এক পেশে নীতি চাপিয়ে দিয়ে ফ্যাসিজমকে শিক্ষার মধ্যে একেবারে পুঁথিগত ফ্যাসিজম করবার যে অপতৎপরতা ছিল, সেই অপতৎপরতা
আমাদের দেশকে 24-এর মতো রক্তাক্ত বাস্তবতার মুখোমুখি করেছে। আমরা কি সেখান থেকে বেরোতে পেরেছি? যদি বেরোতে না পারি, বের হতে হলে আমাদের করণীয় কি? বিশ্ববিদ্যালয়গুলোর যে র্যাঙ্কিং হয়, যে বিশ্বের বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে ওয়ার্ল্ড সেগুলো র্যাঙ্কিং র্যাঙ্কিং হয়, সেখানে 100-তে নাই, 200-তে নাই, 500-তে নাই, 1000-ও থাকে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এমনিতে বলা হতো না। নিশ্চয়ই অক্সফোর্ডের ধারাবাহিকতা তাদের এখানে ছিল, কিন্তু সেটা গত 15 বছরে বিগত ফ্যাসিস্ট সরকার সেই বিশ্ববিদ্যালয়ে সেই র্যাঙ্কিং 1000-এর উপরে পার করে দিয়েছে। যেখানে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় আছে সেইখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নয়, ভারতের আছে, বাংলাদেশের নাই। এটাকে তো একদিনই নষ্ট করেনি, দীর্ঘদিনে নষ্ট করেছে। অধ্যাপক সাবরিনা বললেন যে এটি ভুল সিদ্ধান্ত ছিল। আসলে আমি এখানে বিরোধিতা করি, এটি কি ভুল সিদ্ধান্ত ছিল? ভুল সিদ্ধান্ত ছিল, এটি সিদ্ধান্ত ছিল এবং এগুলি পরিকল্পিতভাবে ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে সম্প্রতি যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, পাশের হার নিশ্চয়ই কমেছে, দেখেছেন। অতীতে পাশের হার এত বেশি ছিল কেন? এটা একদম উপরে নিয়ে গিয়েছিল। এবং আমরা যেটি দেখেছি যে এইচএসসিতে পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার মতো ইংরেজিতে 4 জনের বেশি চান্স পায় না। এরকম তো হওয়ার কথা ছিল না। দেশে তো শিক্ষা প্রতিষ্ঠান কম না, এত শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া হতো না, রেজাল্ট দিয়ে দেওয়া হতো যে পরীক্ষায় অংশগ্রহণ করলেই সে মোটামুটি A+, গোল্ডেন A+ পেয়ে যেত। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে যেত তখন ভর্তি করার জন্য শিক্ষার্থী পাওয়া যেত না। যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড, ফ্যাসিস্ট রেজিম মনে করেছিল এই মেরুদণ্ডটা ভেঙে দিলেই শিক্ষা ব্যবস্থাটা দাঁড়াবে না, ভেঙে পড়বে। এবং এটা কি শুধু বাংলাদেশের যে গভর্নমেন্ট তারা করেছে কি চায় সবসময় নাগরিক বা জনগণ একেবারে দুর্বল হয়ে তাদের পায়ের কাছে পড়ে থাকুক? এক্স্যাক্টলি সেটাই চাই। না চাইলে শিক্ষাটাকে কেন ধ্বংস করবে? প্রফেসর সাবরিনা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সংস্কৃতি। একটি জাতি শূন্য হয়ে যায় তার যদি নিজস্ব সংস্কৃতি হারিয়ে যায়, এবং সেটি কিন্তু হারিয়ে গিয়েছিল। বাংলাদেশে 1500 সিনেমা হল ছিল, সেগুলি ভেঙে মানে যারা হলের মালিক, ব্যবসা যেতে হচ্ছে না, সেইগুলি ভেঙে মার্কেট করেছে। আমার নারায়ণগঞ্জে যেই কটা সিনেমা হল ছিল সবগুলি সিনেমা হল ভেঙে তারা শপিং মল করেছে। কি কারণে? ওর তো দিন শেষে ব্যবসাটাও দরকার আছে, যেহেতু সেইখানে ইনভেস্টমেন্ট আছে। এখন এই যে একটা করে ধরে, সে শুধু চলচ্চিত্রই না, চলচ্চিত্র বলেন, নাটক বলেন, হুমায়ুন আহমেদের আমলে একটা নাটক বিক্রি হতো 5 লাখ টাকায়, এখন একটা নাটক বিক্রি হয় 1.5 লাখ টাকা, 1 লাখ টাকায়, 2 লাখ টাকায়, 50,000 হয়। হ্যাঁ, এখন এই তাহলে আর্টিস্টের পেমেন্ট কি হবে? আর ওই যে প্রতিষ্ঠান চালাবে টেলিভিশন চ্যানেল, তার ব্যবসাটা কোথায় থাকবে? এখন এই যে পরিকল্পিতভাবে শিক্ষা সংস্কৃতি সবগুলোকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু পাশের দেশে দেখেন, তাদের টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে দেখানো হচ্ছে। বাংলাদেশের টেলিভিশনকে সেখানে দেখানো হয় না, কিন্তু ফ্রিতে না। কিন্তু আমরা যে ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে দেখি তার জন্য কিন্তু পে করা লাগে। তো বাংলাদেশে যদি আমাদের যদি 3 কোটি দর্শকের কেবল লাইন থাকে, তো বাংলাদেশে কয়টা টেলিভিশন? 35টা, 40টা। 1 টাকা করে যদি দেয়, কত টাকা পায় একটা টেলিভিশন? সেটা তো পায় না। উল্টো বাংলাদেশের টেলিভিশনগুলি কেবল অপারেটরদেরকে টাকা দেওয়া লাগে যে তার টেলিভিশনের চ্যানেলটা যাতে সামনের দিকে থাকে। দেখেছেন নিশ্চয়ই। এই জিনিসটাই নষ্ট করেছে, এবং এই নষ্ট করার ফলে শিক্ষা হোক, সংস্কৃতি হোক, একদম দমিয়ে রাখা। এবং এটা কিন্তু প্রেসক্রিপশনে এমনিতেই করছে তা না। পাশের দেশের তাদের বিষয়টা তারা উচ্চ করে রাখবে, আর আমাদেরটা তারা দমিয়ে রাখবে, নিচে নামিয়ে রাখবে। এই করতে করতে কিন্তু শিক্ষা সংস্কৃতি সব দিকেই কিন্তু বাংলাদেশকে নিচে রাখা, দাবিয়ে রাখা। কিন্তু এই জায়গা থেকে তো আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা কি পারবো? না পারার তো কিছু নাই, চ্যালেঞ্জ তো নিতেই হবে। সারা জীবন নেয়ার মানসিকতা আছে, কিন্তু সেই আগ্রহ কি দেখছেন? অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু চাওয়া, আগ্রহ অনেক বেড়েছে। মানুষের মধ্যে বিভ্রান্তিও বেড়েছে নিঃসন্দেহে। কিন্তু এখন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা চাইলেই অনেক কিছু করতে পারবে না, কারণ এই সরকারের পরিধি ছোট, সরকারের সীমাবদ্ধতা আছে অনেক। একটা রাজনৈতিক দল আসলে, নির্বাচিত সরকার আসলে তার যে জনগণের কাছে যেহেতু দায়বদ্ধতা থাকবে, মানুষের যখন চাওয়া থাকবে, মানুষ যখন প্রোটেস্ট করবে, দেখেন নিশ্চয়ই প্রতিদিনই আন্দোলন হয়। আন্দোলনগুলি হওয়া লাগবে না। আমরা আশা করি যে একটা রাজনৈতিক দল আসলে তার তাগিদে, তার টিকে থাকার তাগিদে মানুষের চাওয়া অধিকার পূরণ করতে বাধ্য থাকবে। মাইদুর রহমান রুবেল, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। 2013 সালের একটি খবরে আমরা দেখলাম হাই প্রোফাইল সফরে দিল্লি পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। ওই সময় বিরোধী দলীয় নেত্রী ছিলেন তিনি। তা ওনার এই ভারত সফর নিয়ে ওই সময়ের যে ক্ষমতাসীন দলের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি নানানভাবে এটিকে অপপ্রচার চালিয়েছিলেন, এবং এই অপপ্রচার একটা পর্যায়ে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের জনগণের যে সম্পর্ক হবার কথা ছিল সেই সম্পর্কে ছেদ হয়েছে, এবং বাংলাদেশকে খেসারত দিতে হয়েছে। খেসারত কিন্তু প্রতিবেশী রাষ্ট্রেরও দিতে হচ্ছে। এখন জনগণের সাথে যে জনগণের
রাষ্ট্রের সাথে যে রাষ্ট্রের সম্পর্ক হবার কথা ছিল সেটি রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্কে পরিণত করেছিলেন। এই জায়গাটিও তো আমাদের দরকার। আমরা তো আর প্রতিবেশী বদলাতে পারবো না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওরকম কোনো উল্লেখযোগ্য পরিবর্তন বা সংযোজন বিয়োজন বা নীতিগত যে সিদ্ধান্ত সেটি শুধু সরকারের এক ধরনের থাকবে, রাজনৈতিক দলগুলোর তো কূটনৈতিক একটা পলিসি থাকবে। সেই পলিসিগুলো কেমন হওয়া উচিত, কেমন আছে? আপনি যেটি বলছিলেন প্রতিবেশী কিন্তু বদলানো যায় না, যেহেতু ভারত আমাদের বন্ধু বদলানো যায়, বন্ধু বদলানো যায়, কিন্তু প্রতিবেশী কিন্তু বদলানো যায় না, যেহেতু ভারত বাংলাদেশের 3 পাশেই আছে। এখন যেহেতু তাদের বদলানো যাবে না, এই সুযোগ নেই, সেই ক্ষেত্রে সম্পর্ক হতে হবে চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে। বিএনপি কিন্তু এই কথাগুলো বলে, এবং এই সরকার যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারাও কিন্তু সেই বিষয়গুলো কিন্তু বলেছে যে আমাদের সম্পর্কটা হতে হবে সমতার ভিত্তিতে, চোখে চোখ রেখে। আমাদের দাবিটা, আমাদের চাওয়াটা, আমরা যদি তাকে কিছু দেই তার কাছ থেকে যাতে বিনিময়ে কিছু পাই, সেই সম্পর্কটার বিষয়টা কিন্তু আসছে। এবং এই যে প্রভুসুলভ আচরণ কিন্তু বদলাতে হবে। বিগত রিজিমের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি কি এখানে কোনো ভূমিকা রেখেছেন যে জনগণের সাথে বাংলা প্রতিবেশী রাষ্ট্রের যে সম্পর্ক, পিপল টু পিপল যে রিলেশন, সেই রিলেশনটি ব্রেক কি তিনি সিদ্ধান্ত নিয়ে করেছেন যে তিনি ছাড়া যাতে কেউ ঢুকতে না পারে? এটা নিশ্চয়ই মনে আছে যে ভারতের সাথে আওয়ামী লীগের বেশ সুসম্পর্ক ছিল। সুসম্পর্কটা কিভাবে, সেটা কি আসলে সমতার ভিত্তিতে ছিল? সেরকম না। ভারত বাংলাদেশ থেকে যা চাইতো তাই দিয়ে দেওয়া হতো, কিন্তু তারা কিন্তু আমাদের সেই সমতার ভিত্তিতে দিত না। ট্রানজিটের কথা মনে আছে, বাংলাদেশের উপর দিয়ে ভারতের গাড়ি যাবে ট্রানজিট করে, কিন্তু তার ট্রানজিটের যে ফি পেমেন্ট, সেই পেমেন্ট কিন্তু দিত না ফ্রিতে। এবং এই সড়ক ভাঙার পরে সেটা বাংলাদেশ সরকারই আবার মেরামত করে দেবে, কি ঠেকা? এরকম তো হওয়ার কথা না। সম্পর্কটা তো এরকম না, সম্পর্কটা হতে হবে সমতার ভিত্তিতে। সেটা কিন্তু আওয়ামী লীগ করে নাই, এবং না করার কারণে তারা যে অনেক কিছু দিয়েছে সেটা তারা প্রকাশ্য বলেছে। নিশ্চয় মনে আছে শেখ হাসিনা বলেছে যে ভারতকে আমরা যা দিয়েছি তা তারা জীবনে সেই ঋণ শোধ করতে পারবে না। আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনাকে কিন্তু তারাই ঠাঁই দিয়েছে, এবং শেখ হাসিনা সেখান থেকে অন্যান্য দেশে যেতে চেয়েছে, কেউ কিন্তু নিতে রাজি হয়নি। দিল্লি কিন্তু তাকে এখনও ঠাঁই দিয়েছে। তবে এখনও তারা যে তাদের অবস্থান থেকে কিছুটা সরে আসে তারও একটা প্রমাণ আছে। সম্প্রতি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিকেবের সাথে তারা একটা বৈঠক করেছে ভারতের পররাষ্ট্র সচিব। সেখানে তারা কিন্তু স্পষ্ট করেছে যে তারা আগের জায়গা থেকে সরে এসেছে, তারা আসলে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় বা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে চায়, কোনো বিশেষ দলের সাথে নয়। মানে তাদের কথাই বোঝা যাচ্ছে যে তারা সরে এসেছে। বাস্তবতা কেমন সেটা আমরা এখন জানি না। কেমন একটু প্রফেসর সাবরিনের কাছ থেকে শুনতে চাই, বাস্তবতা আসলে কেমন ভারতের সাথে? ভারত বলেছে পররাষ্ট্র সচিব, কার্যত এটি কি আপনি বিশ্বাস করেন? একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সো আমরা দেখেছি যে যাই হোক না কেন, যত পরিকল্পনায় যত নীতি প্রণয়ন করা হোক না কেন, যে মন্ত্রী যারাই বড় বড় নেতা আছেন, যত কথাই বলুক না কেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে সবসময় একটা বৈরী সম্পর্ক রয়েই গেছিল সবসময়। হয়তো ফ্যাসিস্ট সময় একটা তারা সুযোগ সুবিধা পেত, ওই সময় আমাদের প্রতি হয়তো একটু সদয় হয়েছিল, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে কতটুকু সেটা না। আসলে মানে আমাদের সাথে সম্পর্ক ভালো না কেন আপনার কাছে কি মনে হয়? প্রতিবেশীর সাথে তো সম্পর্ক ভালো থাকার কথা। আমরা কিন্তু ভালো রাখতেই চাই, কিন্তু ওরা কিন্তু আমাদের সবসময়, আমি দেখেছি, আমি যখন কলকাতায় গিয়েছি 2-4 বার গিয়েছি, তখন দেখেছি ওরা আমাদের ভীষণ রকমের আন্ডারস্টিমেট করে। সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে তারা হচ্ছে আমাদের ধর্মীয়ভাবে, মানে তারা একটি ধর্মের, আমরা আরেকটি ধর্মের, এই ধর্মের মধ্যে তারা বিভাজন বেশি করে। ধর্মের ভিত্তিতে কি মানে রাষ্ট্র বা প্রতিবেশী নির্ধারণ হয় না? ধর্মের ভিত্তিতে রাষ্ট্র প্রতিবেশী নির্ধারণ হয় না, কিন্তু এটা যুগ যুগ ধরেই বিগত ইতিহাসে 1905 সাল যদি আমরা দেখি, 1947 সালে দেখি, 1971 সালে দেখি, আপনি দেখবেন যে এরকমই কিন্তু ঘটে এসেছে। সবসময় কিন্তু দুই দেশের মধ্যে দুই রকম বৈরিতা চলেই আসছে, এবং আমরা সবসময় কিন্তু চেয়েছি মানে সবসময় সহনশীলতার মধ্যে আসছে, কিন্তু হয়নি। এটা হচ্ছে ফ্যাসিস্টের এক ধরনের দারুণ চাল ছিল, দারুণ একটা পরিকল্পনা। প্রতিবেশীর মধ্যে সবসময় একটা বিভাজন বা একটা অসহিংস সম্পর্ক থাকে। ভারত এখান থেকে সরে এসছে, মাইদুর রহমান রুবেল বলছেন। আপনি কি মনে করেন এটি তারা আসলে রিয়েলাইজ করেছে? রুবেল ভাইয়ের সাথে আসলে আমি একমত যে রিয়েলাইজেশন হয়তো করেছে, কিন্তু কতটুকু করেছে এটা আমি আসলে এখনো কনফিউজ। না হলে কিন্তু ব্যবসা বাণিজ্য যেহেতু করতে হবে আমাদের প্রতিবেশীর সাথে, রিয়েলাইজেশন হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতের বড় বাজার
তারা বাজারটা যদি নষ্ট হয় তাদের সবচেয়ে বেশি ক্ষতি। ওদের নিশ্চয়ই জানেন। আর্থসামাজিক অবস্থায় ওদের অর্থনীতিতে প্রচুর ধস নেমেছে শুধু আমাদের সাথে এই বৈরিতার সম্পর্কের কারণে। জি সাবরিনা, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। 2017 সালের একটি খবরে আমরা দেখলাম ফেনীতে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের প্রধান, এবং এই হামলা করার পরে আমরা দেখলাম এই হামলার আসামিও হলেন ওই ফেনী বা আশপাশের এলাকার বিএনপি নেতা, এবং তাদেরকে গ্রেপ্তার হতে দেখেছি। এবং এগুলো সবগুলো হামলা ঘটিয়েই বিএনপির নেতাদেরকে আসামি করা হতো এবং বলা হতো এগুলো পরিকল্পিত। আসলে কি তাই ছিল কিনা? আসলে এখানে ছাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের এটা একটা বর্বরচিত আমি বলবো ঘটনা ছিল যে একটি দলের প্রধান যিনি ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলেন ফেনী হয়ে, তো তখন তার গাড়ি বহরের উপরে হামলা চালানো হয়েছিল। এবং জানি যে আমার সামনে যেই ভাই আছেন উনি ওই গাড়ি বহরে ছিলেন। তো এর যে বর্বরচিত ঘটনা আর কি হতে পারে, কিন্তু সেখানে আবার দোষারোপ করা হয়েছে বিএনপির নেতাকর্মীকে, যে বিএনপির নেতা দলীয় কোন্দলের কারণে নাকি এরকম হচ্ছে, ওরকম সময় একটা হামলা হয়েছে। কিন্তু এটা ছিল হচ্ছে পুরোপুরি হচ্ছে আওয়ামী লীগের একটা পূর্ব পরিকল্পিত একটা হামলা। এবং ওই ঘটনার পর প্রফেসর সাবরিনা ছাত্র দলের এক নেত্রীকে পুলিশের হাতে তুলে দিয়েছিল, পুলিশ আবার ছাত্রলীগের হাতে তুলে দিয়ে রাতভর নানামুখী নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। 3-4 দিন পর তাকে মুক্তি দেওয়া হয়েছিল কারাগার থেকে। ছাত্রনেত্রী যিনি ছিলেন এবং ওনার যেই পারিবারিক আরও সূত্রে ওনার আত্মীয় স্বজনও ছিলেন যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন, তো তাকে হচ্ছে এরকম নির্বিচারে, মানে তাকে কোনো কারণ ছাড়াই, মানে তাকে মানে বিরোধী দল যে কারণে হচ্ছে তাকে দোষারোপ করার জন্যই হচ্ছে এরকম ছিলেন। বেগম খালেদা জিয়াকে যাচ্ছেন রাস্তার পাশে স্বাগত জানাতে গিয়েছিলেন এবং তাকে হচ্ছে এরকম তার উপরে মানে সব দোষটুকু তার উপরেই, এবং তার যেই আমি জানি যে তার যে আত্মীয় ছিল, তার একজন আত্মীয় ছিলেন ওখানে, উনি এবং তার ওই সাবেক যে ছাত্রদল নেত্রী, ওনাদের দুজনকেই এখানে হচ্ছে অভিযুক্ত করা হয়েছিল। এটি আশ্চর্য একটা ঘটনা। বিরোধী দলের প্রধান যিনি, তার গাড়ি বহরে প্রশাসন সহ প্রশাসনের সামনে যখন এরকম একটা ঘটনা ঘটে, মানে তখনই তো হাসিনা সরকারের পতন হয়েছে। সাধারণত সরকারই তাকে নিশ্চয়তা দিবে তার চলাফেরার স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সব ধরনের। যদি এই স্বাধীনতা দিতে ব্যর্থ হয় তাহলে সেই সরকার তো কোনো সরকার থাকতে পারে না। সেই সরকার তো একদম মানে কি বলবো যে বর্বরচিত সরকার। এবং প্রশাসনের সামনে, এবং যদি যেখানে ওখানে সব প্রশাসন ছিল, পুলিশ ছিল, সব ধরনের সুব্যবস্থার মধ্যে যখন এই গাড়ির বহরের হামলা হলো, তাহলে এটা কি দেখা যায়, মানে তারা পক্ষপাত দুষ্ট ছিল পুরোপুরি পতন হয়েছে ওই দিনই যখন হচ্ছে খালেদা জিয়ার গাড়ি বহরে হচ্ছে হামলা করা হয়েছে। ধন্যবাদ প্রফেসর সাবরিনা। মাহদুর রহমান রুবেল, যে নেত্রীকে পুলিশ ছাত্রলীগের হাতে তুলে দিল এবং রাতভর নানামুখী নির্যাতন নিপীড়ন করা হলো, এই ঘটনাটি কি এক ধরনের তো অপরাধ এবং ভয়ঙ্কর, মানে পুলিশ এটিকে পুনঃতদন্ত করা দরকার কিনা? কারণ এই ঘটনায় খালেদা জিয়ার গাড়ি বহরের হামলায় তাকেই জেল খাটতে হলো, তাকে ছাত্রলীগ দ্বারা নিগৃহীত হতে হলো এবং পুলিশ ছাত্রলীগের হাতে তুলে দিল। এটি তদন্ত করা উচিত কিনা রাষ্ট্রের? আমরা তো ন্যায় বিচারের রাষ্ট্রে ফিরছি। খালেদা জিয়ার সেই সফরে মানে আমিও ছিলাম। তা আমরা যারা যাচ্ছি গণমাধ্যম কর্মীরা, তা আমাদের জাস্ট ফেনী ঢুকার প্রবেশের মুখেই মানে দুই পাশ থেকে একদম আগে থেকে ওত পেতে থাকা ছাত্রলীগের লোকজন, যুবলীগ ছাত্রলীগ, তারা মানে বাঁশ লাঠি একদম নিয়েই মানে হঠাৎ আচমকা, মানে সবাই তো আমরা যেহেতু লং ড্রাইভে যাই যখন, তখন সবাই একটু রিল্যাক্স করার চেষ্টা করি, চোখ বন্ধ করে থাকি, হয়তো আমরা চোখ বন্ধ করে দিলাম, হঠাৎ আওয়াজের পর দেখলাম যে গাড়ির গ্লাসগুলো সব ভাঙছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে। তো জয় বাংলা স্লোগান নিশ্চয়ই বিএনপি না, তারা দিবে না। তা গাড়িগুলি ভাঙলো, আমাদের গাড়ি, বৈশাখী টিভি, ডিবিসি, চ্যানেল 24, এরকম অনেকগুলি, বাংলা ভিশন, গাড়িগুলি ভাঙলো। ভাঙার পর গাড়ির মানে কি ভয়ঙ্কর দৃশ্য সেটি আসলে তখন না হলে বোঝা যায় না, মানে গায়ের লোম কাটা দিয়ে যায়। গাড়ির গ্লাসগুলি, সামনের গ্লাসটা তো মোটা থাকে, বাকি গ্লাসগুলো তো পাতলা থাকে নিশ্চয়ই। এই গাড়ির গ্লাসগুলি এসে এক একজনের গায়ে, মাথায়, চুলের মধ্যে, আমার চুলেও কতগুলি বসেছে,
মানে ঢুকে গেছে, কিন্তু কিছু তো করার নেই, সবার একই রকম, মানে সবাই সাংবাদিকরা মোটামুটি ভয়ে কাঁপতেছে এরকম অবস্থা। হঠাৎ কি হলো এমন, খালেদা জিয়ার গাড়ির বহরটা পার হওয়ার সাথে সাথেই মোটামুটি আমাদের উপর হামলা। এর মধ্যে মানে খালেদা জিয়ার গাড়ির যেহেতু স্পিড বেশি, সেখানে হয়তো আঘাত করার পর তারা হয়তো কোনো মতে পার হয়ে গেছে, কিন্তু আমাদের গাড়িগুলো তো অত স্পিড থাকে না স্বাভাবিকভাবেই। মোটামুটি গাড়ি যা ছিল 15-20টা গাড়ি সব ভাঙলো। তা আমাদের সাথে টেলিভিশনের পাশাপাশি আমাদের অনলাইন পত্রিকার সাংবাদিকরা আমাদের অনেকেই, মানে কেউ কেউ আমাদের গাড়িতে ছিল, মানে কেউ কেউ এক একজন এক এক গাড়িতে তো বসি। তো মোটামুটি সবাই আমরা বুঝতে পারছি না যে কী হচ্ছে বা আমরা কী করবো এখন, উপায় নেই, মানে কী সিদ্ধান্ত নেবো সেটাও কিন্তু বুঝতে পারছি না। এর মধ্যে কেউ বলছে যে গাড়িতে আগুন লাগাই দাও। তা আগুন লাগা দিলে তো আর বাঁচার কোনো রাস্তা নেই। আমরা কোনো মতে গাড়ি থেকে নামলাম। তো মোটামুটি সেই তো ফেনীর, আমরা নোয়াখালীর মতো ভাষায় কথা বলার চেষ্টা করছি যে আমরা আসলে এই এলাকার বলে বোঝানোর চেষ্টা করছি যে অন্তত পার তো পাওয়া লাগবে, যত রকমের কৌশল নেওয়ার চেষ্টা। ওদের মোটামুটি আমরা পরে এক হয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমাদের মেরে লাভ কি, আমরা তো সাংবাদিকতা করি, আমরা আপনাদের নিউজও কভার করি বা বিএনপির নিউজ কভার করি, সবই বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু তারা তো অ্যারোগেন্ট, মারধর, মোটামুটি কারো কারো গায়েও হাতও তুললো। তো আমরা যা কোনো মতে 10-15 মিনিট মোটামুটি ম্যাসাকার অবস্থা, পুলিশ আশপাশে নাই। তারপর সামনে গিয়ে পুলিশ যখন পেলাম তখন পুলিশদের বলার চেষ্টা করলাম, তারা বলে যে ভাই বেঁচেছেন, কোনো মতে জীবনে বেঁচেছেন, পার হয়ে যান। তো উপায় নেই। তো পরে কোনো মতে আমরা ফেনীর সামনে দিয়ে চিটাগাং যাওয়ার আগে একটা মানে সড়কের মধ্যে বাজার সম্ভবত, সেখানে গিয়ে ফার্মেসি থেকে চুল থেকে ওই আমরা গ্লাসগুলি খোলার চেষ্টা করছি, এক একজনের রক্ত বের হয়ে আছে, এগুলি একটু ক্লিন করে স্যাভলন দিয়ে পরিষ্কার করে মোটামুটি আল্লাহ করে কোনো রকমের পার হয়ে তো গেলাম। কিন্তু পরে আবার যখন ফিরবো তখন কি হবে, যাওয়ার পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বললাম যে আমরা এই ঘটনা। তো সে আসলে সমবেদনা জানানো ছাড়া তার তো কিছু নেই, সেও অসহায়, জানে যে যেহেতু আওয়ামী লীগ এমনভাবে সব কিছু কবজা করে নিয়েছে, পুলিশ আসে না, তারা যা করে রামরাজত্ব, মগের মুলুক যেরকম। এখন এই ঘটনাগুলো তদন্ত হওয়া উচিত। অবশ্যই তদন্ত হওয়া উচিত। এবং তারাও সেই সময়ে অনেকের ছবি তো আছে আমাদের ক্যামেরায়, এখনো আছে ছবি। 2019 সালের খবর, ক্যাসিনো কেলেঙ্কারি, লোকমান পদে থাকায় প্রশ্নের মুখে বিসিবি। ক্রীড়া জগতেও তো একই অবস্থা ছিল। আমাদের যে ক্লাবগুলি, ফুটবলের ক্লাব, মতিঝিল কেন্দ্রিক যে ক্লাবগুলি, ক্যাসিনো কাণ্ডের যখন খবরটা প্রকাশ হয় বা ক্যাসিনোর কারণে যখন সম্রাট গ্রেফতার হয়, সম্রাট কি আসলে ক্যাসিনোর কারণে গ্রেফতার হয়েছে? বিষয়টা এরকম না। শেখ হাসিনার বিরুদ্ধে কেউ গেলে সে তার দলের লোক হলেও কিন্তু মতের না মিললে দেখা গেছে যে তখন সম্ভবত শেখ রেহানা তার বোনের সাথে কারো সম্পর্ক হয়ে যায়। সেটা যুবলীগের চেয়ারম্যান সম্রাটদের সেই গ্রুপটা সম্ভবত শেখ হাসিনার বোনের সাথে তার একটা সম্পর্ক করে সরকার উৎখাতের ষড়যন্ত্র মনে করতো সে, এবং সেই কারণে কিন্তু এই ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানটা শুরু হয়। মূলত হচ্ছে গিয়ে ওই অংশটার মেরুদণ্ড ভেঙে দেয়া। এরা কিন্তু পরিকল্পিতভাবে করে যে যারা যেভাবে আছে তার মেরুদণ্ড ভেঙে দিলে সে শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। সম্রাট কিন্তু গ্রেফতার করার কথা না, কারণ শেখ হাসিনার যত বড় বড় সমাবেশ ছিল সব সমাবেশের খাবারই সম্রাট দিত, হ্যাঁ, বা অন্যান্য বিষয় সে সার্ভ করতো, তাকে তো গ্রেফতার করার কথা না। আমরা তখন যেই নিউজগুলি কভার করতে যেতাম, মতিঝিলে যে আরামবাগের ক্লাবগুলি, মতিঝিলের ক্লাবগুলি হওয়ার কথা খেলোয়াড়দের জন্য পরিচর্যার কেন্দ্র, বা তারা খেলোয়াড় তৈরি করবে, তারা সেইটি না করে প্রত্যেকটি ক্লাবই খুব ইন্টারেস্টিংভাবে ক্যাসিনো, গিয়ে মনে হলো যে জুয়ার আসর। মূলত থাইল্যান্ড, সিঙ্গাপুরে যেসব ক্যাসিনো থাকে, বাংলাদেশেও মোটামুটি তার একটা ছোট ছোট ভার্সন, প্রত্যেকটা ক্লাবে এই ক্যাসিনো। এবং এই ক্যাসিনোতে প্রত্যেক দিন রাতে কোটি কোটি টাকার জুয়ার আসর বসতো। খেলা তো নাই, খেলার কোনো কারবারই নেই যেখানে, এখানে এই ক্যাসিনো কাণ্ড। এবং এই ক্যাসিনোগুলি মোটামুটি এই ক্লাব পাড়াগুলি, শুধু ওই মতিঝিলই নয়, গুলিস্তানটিতে মুক্তিযোদ্ধা ক্লাবেও একই ক্যাসিনোর কাণ্ড, ধানমন্ডির ক্লাবেও একই কাণ্ড। সব জায়গাতেই এটাতে হচ্ছে দুইটা লাভ। একটা হচ্ছে গিয়ে অবৈধভাবে টাকা কামানো খুব সহজ, দ্রুত পয়সা পাতির মালিক হয়ে যাচ্ছে আওয়ামী লীগ নেতারা। দুই হচ্ছে গিয়ে যখন টাকা পয়সা নিয়ে হয়ে গেল তখন এটা আবার ভেঙেও দেওয়া হলো, এবং নিজেরা ভালো থাকার একটা ভালো সাজবে যে আমরা দেশে ক্যাসিনো রাখছি না, জুয়া রাখছি না, কিন্তু অন্তরালে কিন্তু তাই চলতো কন্টিনিউ। ধন্যবাদ প্রফেসর সাবরিন। আমরা আসলে এই সংস্কৃতি থেকে তো বেরোতে হবে, এখান থেকে তো রাজনৈতিক দলের নেতাদেরকে শিক্ষা নিতে হবে। অবশ্যই এবং শিক্ষা যদি নাও নিয়ে নেয়, দৃশ্যমান হচ্ছে না, যদি না নেয় তাহলে ওই যে আমরা যেটা দেখলাম 24-এর গণ অভ্যুত্থান, এরকমই ঘটনা ঘটবে যদি শিক্ষা না নেয়। আর যদি শিক্ষা নেয় তাহলে হয়তো আমরা সব দিকে সুস্থ সুন্দরভাবে সবাইকে সাথে নিয়ে প্রাণস্পন্দনভাবে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবো। মাদুর রহমান রুবেল, আমরা এখান থেকে তো উত্তরণ চাই।
নিশ্চয়ই, মানে আসলে এই অস্বাভাবিক বা এই অন্যায় পথের বিষয় দিয়ে কিন্তু আসলে বড় হওয়া যায় না। বাংলাদেশে দেখেন প্রচুর জনসংখ্যা, এই জনসংখ্যাকে কেন জনশক্তিতে রূপান্তর করা যায় না? এটা করলেই তো আপনার ভালো কিছু করা সম্ভব। এই অবৈধভাবে পয়সা উপার্জন, এই অবৈধ পয়সা উপার্জন বা এই ক্যাসিনো করে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, এবং সম্রাটের বউয়ের সাথে আমাদের কথা হতো, তার দুইটা স্ত্রীর সাথে কথা বলেছিলাম, সে এই টাকা বাসায় নিয়ে খুব একটা দেয়নি। কি করেছে? পার্টির পেছনে খরচ করেছে, কিন্তু আবার এই পার্টি কিন্তু তাকে গ্রেফতারও করেছে। এখন বিষয় হচ্ছে এই যে অবৈধ টাকা কিন্তু থাকেনি। তো সেই কারণে যেটা আসলে সাস্টেইনেবল, যেটা আসলে থাকবে, সেটা করতে হবে। যে আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। আমাদের প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা কিছুটা পরিবর্তন করে নিয়ে আসুক। সেইখানে তার কারিগরি শিক্ষাটা যদি বাড়ায়, তারেক রহমান নিশ্চয়ই দেখেছেন, সম্প্রতিও বলেছে যে প্রত্যেকটি সেক্টরে মানুষের তো দরকার আছে। আমাদের এখনো বিদেশ থেকে হায়ার করে লোক আনতে হয় বিভিন্ন বিষয়ে এক্সপার্টিস। এটা কেন আনতে হবে? আমাদের দেশের এক্সপার্টরা বিদেশে গিয়ে কাজ করে কেন? মানে আমাদের দেশের মেধার মূল্যায়নটা করতে হবে। মেধার মূল্যায়ন না করলে যে মেধাবী সে চলে যাবে, আর আমাদের প্রয়োজনে বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসতে হবে। তো এটা তো করার দরকার নেই। মানে আমরা স্বয়ংসম্পূর্ণ যাতে হতে পারি, মানে তার জন্য রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে, লেসন নিতে হবে নিশ্চয়ই। এবং শুধু রাজনৈতিক দল নয়, নাগরিক হিসেবেও তো আমাদের দায়িত্ব রয়েছে। সেই জায়গাটিতেও আমাদের আরো বেশি সজাগ এবং সচেতন হতে হবে। ধন্যবাদ মাইদুর রহমান রুবেল আপনাকে, ধন্যবাদ প্রফেসর সাবরিনা আপনাকেও। প্রিয় দর্শক, ২৪শের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে। প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।